কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। জি। আসসালামু আলাইকুম। সবাইকে জেনেসিস পরিবার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের অনলাইন রেসিডেন্সি ইন্টেনসিভ কেয়ার নিউক্লিয়াস রেগুলার লাইভ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আপনারা সবাই আপনাদের ব্যস্ততম সময়গুলো থেকে বের হয়ে আসলে আমাদের ডক্টরদের প্রফেশনাল ক্যারিয়ার এবং একাডেমিক ক্যারিয়ার সবকিছু একসাথেই চলে। এই তো আপনারা আপনাদের প্রফেশনাল ব্যস্ততা থেকে বের হয়ে আজকে আমাদের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের জেনেসিস পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আমি ডাক্তার এবিএম মাহমুদুল হাসান, এমডি রেসিডেন্ট ফেইজে, ন্যাশনাল গ্যাস লিভার ইনস্টিটিউট। হ্যাঁ, তো আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের অনেক সিনিয়র ভাইয়ারাই কথা বলবে। আজকে আমাদের এখানে ফিলিং শেয়ারিং এ রয়েছেন আমাদের ডক্টর সাইদুদ্দিন আহমেদ ভাই। ভাইয়া হচ্ছে এমএস এমডি রেসিডেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। এবং এছাড়া আমাদের সাথে থাকবেন আমাদের জেনেসিসের একাডেমিক কোঅর্ডিনেটর, আমাদের রেসিডেন্সির একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর তানভীর আহমেদ সাজিদ ভাই। ভাইয়া এমবিবিএস এফসিবিএস পার্ট 1 এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম, ভাইয়া ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম কমপ্লিট করেছেন। সাথে আমাদের এখানে গেস্ট হিসেবে থাকবেন ডক্টর এমডি ফখরুল হাসান ভাইয়া। ভাইয়া হচ্ছে নিউ কার্ডিওলজিস্ট ইন টাউন। ভাইয়া উপস্থিত থাকবেন, আমাদের বোর্ড অফ ডিরেক্টরি মেম্বার হিসেবে থাকবেন। তো আসলে আজকের প্রোগ্রামটা আসলে আমার জন্য অনেক ইমোশনাল, কারণ আসলে এই সেম একটা সিচুয়েশন আসলে আমিও ছিলাম। গত বছর যখন জানুয়ারি এফসিপিএস পরীক্ষা দেই, এরপরে জুলাই এফসিপিএস পরীক্ষা দেই জুলাই 24। এরপরে আসলে আমিও এরকম একটা সিদ্ধান্ত ছিলাম আসলে কোন ব্যাচে ভর্তি হবো, কি হবো না করব। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয়তো নতুন কোনো ব্যাচে ভর্তি হতে যাচ্ছি নতুন নেক্সট প্রেসিডেন্সির জন্য। এটা আসলে প্রতিটা পরীক্ষা আসলে আসে, আবার সামনে আরেকটা পরীক্ষা দিব। এইভাবেই আসলে আমাদের মোটামুটি আমাদের গন্তব্য এইভাবেই আসলে চলে যাচ্ছে। এই তো আজকের প্রোগ্রাম আসলে শুরুতেই আমাদের রিসেন্ট আমাদের শেষ রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন আমাদের এবং ভাই, আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন দেখেন, এন্ড রেসিডেন্ট ওরিয়েন্টেশনের এদিকে দিয়ে রাখছি, সিং করছে, তাও আবার গ্রুপে যে মেসেজ মারে। রুবেদ ভাইয়া, কথা মেসেজ দিয়ে অফ আইতাছে। করতে হবে। রুবেদ ভাই, কথা অফ করতে হবে। দিছি তো, তাই দিয়ে দিছি আমি। লিখছি তো, স্যার। রুবেদ ভাই, কথা অফ করতে হবে। হ্যালো। হ্যাঁ, জি। একটা সাইদ উদ্দিন ভাইয়া কি আছেন? জি ভাইয়া। জি। আচ্ছা। দেখ, আমরা আসলে ভাইয়া থেকে কথা শুনবো, ভাইয়ার রেসিডেন্সি জার্নি নিয়ে। তার বিষয়গুলো তিনি বলবেন এবং তিনি কি করে রেসিডেন্সি ক্র্যাক করেছেন সেটাও তিনি বলবেন। তো ডক্টর সাইদ আহমেদ ভাইয়াকে, এমডি রেসিডেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ভাইয়াকে তার রেসিডেন্সি জার্নি সম্পর্কে আমাদেরকে বলবেন এবং তিনি কোন টিপস এন্ড ট্রিক্স ফলো করেছেন এবং তাকে জেনেসিস পরিবার কিভাবে হেল্প করেছে, ডিটেলস বিষয়ে কথা বলবেন। ভাইয়াকে কথা বলার জন্য অনুরোধ করছি। জি ভাইয়া, আপনি কথা ভাইয়া, বলতে পারেন। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে, আপনার কথা স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। সালাম আলাইকুম। আমি ডক্টর সাবিতুদ্দিন আহমেদ। এই বছর এই বছর বলতে মার্চ 25-এ আর কি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কোর্সে চান্স পেয়েছি এমডি ফেজ এ তে। তো জেনেসিসের সাথে আহ, আমার আসলে পরিচয় 2023 সালে। আমি তখন এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, জানুয়ারি 24-এ এফসিপিএস দিব। তো হঠাৎ একদিন জেনেসিসের এক্সিকিউটিভ আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, ভাই আপনি কি এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছেন? তো আমি বললাম যে ভাইয়া প্রিপারেশন তো নিচ্ছি, কিন্তু আদতে এফসিপিএস দিব কিনা, মানে আমি এখনো ক্যারিয়ার ডিলেমা নিয়ে আছি। তখন এক্সিকিউটিভ আমাকে আহ, একজন মেন্টরের নাম্বার দিলেন। তো বললেন যে আপনি আমাদের মেন্টরের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলতে পারেন বা সার্বিকভাবে একটা গাইডলাইন নিতে পারেন। তো ব্যাপারটা আমার তখনই মানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করলো যে উম, আদতে আমি জেনেসিসে তখনো ভর্তি না, জেনেসিসের সাথে আমার তখনো কানেকশন নাই, কিন্তু তারা সামহাও আমার নাম্বার পেয়েছে, নাম্বার পেয়ে আমার সাথে যোগাযোগ করে একজন মেন্টরের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছে। তো যাই হোক, আমি আর মেন্টরকে ফোন দেই নাই। আহ লজ্জা বলতে পারেন বা
তো যাই হোক, ওই লজ্জার বিষে আর ফোন টোন দেই নাই আমি। পরবর্তীতে এফসিপিএস আর দেওয়া হয় নাই, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ক্যারিয়ার করবো বলে চিন্তা করছিলাম। তারপরে তো যেহেতু ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এফসিপিএস নাই, শুধুমাত্র এমডি কোর্স চালু আছে। তো আমি মোটামুটি এমডি রেসিডেন্সি প্রিপারেশন নেওয়া শুরু করি 24 সাল থেকে। তো এখানে রেসিডেন্সিতে প্রথমত কোচিংটা এখন কোন কোচিং ভালো হবে এই চিন্তা করতে করতে প্রথমে তো জেনেসিসেই, শেষ পর্যন্ত জেনেসিসেই ভর্তি হই। আসলে জেনেসিসের রেসিডেন্সি কোর্সের ব্যাপার হচ্ছে কি, জেনেসিসের রেসিডেন্সি কোর্সটা এত অসাধারণ। আমি বলবো যে জেনেসিসের যে শীট গুলা, রেসিডেন্সির জন্য যে শীট, এই শীট গুলো খুবই অসাধারণ একটা ব্যাপার জেনেসিসের জন্য। জেনেসিস আসলে সবকিছুই অসাধারণ, তবে আমার কাছে মনে হয় জেনেসিসের রেসিডেন্সি শীট গুলো অসাধারণ। একটা জিনিস আপনি খেয়াল করেন, এফসিপিএস এ আপনি মেডিসিন পরীক্ষা দিবেন, এফসিপিএস মেডিসিন আপনি মোটামুটি ডেভিডসন যদি আপনার আয়ত্তে থাকে, আপনি কিন্তু এফসিপিএস মেডিসিন পাস করার সম্ভাবনা কিন্তু থাকে একটা। কিন্তু আপনি রেসিডেন্সি দিবেন, কিন্তু রেসিডেন্সি দিতে আহ, আপনি আসলে কি পড়বেন, কোনো ধরনের কিন্তু কোনো গাইডলাইন নাই। মানে ধরেন আপনি কি পড়বেন, আপনি ধরেন ফ্যাকাল্টি, মেডিসিন ফ্যাকাল্টির জন্য, আমি মেডিসিন ফ্যাকাল্টির কথাই বলতেছি, মেডিসিন ফ্যাকাল্টির জন্য আপনি ডেভিডসন পড়তেছেন, তো বাকি সাবজেক্ট জন্য ওগুলো কি পড়বেন? অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এগুলো কি সেই আবার আমাদের সেই আন্ডার গ্রাজুয়েটের মতো সেই দত্ত, তারপরে গাইটন, এবিসি বায়োকেমিস্ট্রি, রবিনস, এগুলো সব কি আবার পড়া শুরু করবেন? মানে জিনিসটা আসলে দেখেন, এইখানে আসলে জেনেসিসেরই জেনেসিস এই সব সাবজেক্ট গুলোকে একটা কনসাইজ করে একটা শীটের মাধ্যমে নিয়ে আসছে, এবং জেনেসিসের শীট গুলো এত এনরিচড যে আসলে আমার কাছে মনে হয়েছে যে জেনেসিসের, আমি খালি শীটই পড়ছিলাম, আমি কিন্তু কোনো ধরনের বই এগুলো এক্সট্রা কিছু পড়ি নাই। আমি জেনেসিসের ক্লাস করছিলাম, ক্লাস করার পর শীট গোছাইছিলাম এবং কোশ্চেন সলভ করছিলাম, এবং এটা দিয়ে আমার মোটামুটি রেসিডেন্সি ক্র্যাক হয়ে গেছে। তো এই শীট গুলোর কথাই বলতেছি, জেনেসিসের শীট গুলো আসলে এত অসাধারণ যে জেনেসিসের শীট গুলো আমার মনে হয় কেউ যদি জেনেসিসের শীট গুলো ঠাডা পড়ে মুখস্থ করে যায় আর কোনো কিছু না করে, তো আমার মনে হয় তার জন্য রেসিডেন্সি ক্র্যাক করা সম্ভব। কিন্তু আসলে আহ একজন মানুষের পক্ষে তো এতগুলো শীট, এত এনরিচ একটা শীট এভাবে ঠাড়া পড়ে মুখস্থ করা সম্ভব না। এই তখন এই যে এখানে এই জন্যই, এই কারণেই আমাদের আসলে জেনেসিসের ক্লাসগুলোও করতে হয়। এই জন্য দেখবেন শীটের উপরে লেখা আছে যে কোরিলেশন উইথ ক্লাস গিভস ইউ এ বেটার প্রিপারেশন। সো জেনেসিসের ক্লাসগুলো খুব অসাধারণ হয়, যে ক্লাসগুলোর মাধ্যমে আপনি আহ, এই শীটগুলো আপনি গোছাতে পারবেন, ঠিক কোন কোন টপিক গুলো আপনার ঠিক পড়তে পড়তে ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে, কোন টপিক গুলো ঠোঁটের আগায় না রাখলেও চলবে, আপনার কনসেপচুয়াল মাথায় থাকলেই চলবে, কোন জিনিসগুলো আপনার অত গুরুত্ব না দিয়ে জাস্ট খালি রিডিং করলেও চলবে, এগুলো জেনেসিসের ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হতো। এইভাবেই মোটামুটি আমি কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো আহ পড়লে মুখস্থ থাকবে, পড়লে মনে থাকবে না, এই জিনিসটা বারবার পড়তে হবে, পড়ার টেবিলে নোট আকারে সাজিয়ে রাখতে হবে যাতে প্রতিদিন একবার করে হলেও পড়া যায়। এই জিনিসগুলো আমরা হচ্ছে জেনেসিসের ক্লাসগুলো থেকে আমরা পাই। জেনেসিসের ক্লাসগুলো এভাবেই আসলে সাজানো থাকে, আমাদের মেন্টর যারা ভাইয়াপুরা আছেন, তারা এভাবে আমাদের ক্লাসগুলো গুছিয়ে দিয়েছিলেন। তো জিনিসগুলো আসলে সহজ হয়ে গেছে এভাবেই। তারপরে আহ এভাবে যখন আপনি পড়াগুলো গোছাবেন, পড়াগুলো এভাবে যখন গোছানো থাকবে, তখন যেটা হয় কি, পরীক্ষার আগে আপনার রিভিশনটাও সহজ হবে। তারপরে জেনেসিসের ক্লাস বললাম, শীট বললাম, আমার কাছে শীটটাই বেশি অসাধারণ লাগে। এছাড়াও জেনেসিসের এক্সাম ব্যাপারটা আসলে আমার কাছে খুব অসাধারণ একটা ব্যাপার লাগে। আপনি চিন্তা করেন, জেনেসিসের এক্সামের যে আহ, ব্যাপারটা থাকে, দেখেন জেনেসিসের রেজাল্ট দেয় তারা, অনেকভাবে রেজাল্ট দেয় তারা। যেমন আপনি আপনার ব্যাচে কততম হচ্ছেন, আপনি আপনার ফ্যাকাল্টিতে কততম হচ্ছেন, এবং আপনি কম্বাইনলি কততম হচ্ছেন, ইভেন আপনি প্রাইভেট না গভর্নমেন্ট,
সেই আপনি যদি প্রাইভেট হন আপনার প্রাইভেট ক্যান্ডিডেটদের মধ্যে কততম হচ্ছেন, ইভেন আপনি যদি গভর্নমেন্ট হন গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের মধ্যে কততম হচ্ছেন। তো বেসিক্যালি যেটা হয় যে আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে আপনি একটা রেজাল্ট পেলেন, রেজাল্ট পেয়ে আপনার সাবজেক্টে আপনার পজিশন কতটুকু, এই জিনিসটা কিন্তু আপনি পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন। জেনেসিস আসলে এমন একটা প্রতিষ্ঠান যেখানে ধরেন ব্যাপারটা হয়ে গেছে কি যে এই যে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার সময় রেটিনাতে পরীক্ষা দিতাম, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা উদ্ভাসে পরীক্ষা দিত, জেনেসিস ব্যাপারগুলো হয়ে গেছে এরকম। জেনেসিসের ব্যাপারটা যে যে যেখানেই কোচিং করুক না কেন জেনেসিসে একবার হলেও তারা এক্সাম দেয়, মানে আমি অন্তত এই জিনিসটা দেখেছি। আর সো বেসিক্যালি যেটা হয় যে আপনি যখন জেনেসিস এ পরীক্ষা দিয়ে আপনার পজিশনটা দেখবেন, অন্তত একটা কিছুটা হলেও একটা ধারণা পাওয়া যায় যে আপনার পজিশনটা ঠিক কতটুকু আছে, আপনার প্রিপারেশন কতটুকু আছে, আপনার কম্পিটিশনটা কতটুকু আছে। আর আর জেনেসিস এর এক্সামে এক্সাম গুলো এতটা কোয়েশ্চেন গুলো আমি বলবো যে এতটা চমৎকার হয় এবং এতটা আহ, বিশ্লেষণমূলক কোয়েশ্চেন হয় যে আপনি যখন ফাইনাল এক্সাম দিতে যাবেন রেসিডেন্সি, আপনি দেখবেন যে আহ, প্রশ্নের প্যাটার্ন অনেকটাই জেনেসিস এর সাথে মিলে গেছে। মানে জেনেসিস এর মেন্টরগণ যারা আছেন, কোশ্চেন যারা করেন এতটাই বিশ্লেষণ ভাবে তারা কোশ্চেন গুলো করেন। তো হ্যাটস অফ টু দেম। আর জেনেসিস এর এক্সামে আপনি যখন টপ করতেছেন কিংবা আপনার পজিশন দেখতেছেন, মোটামুটি এটুকু শিওর থাকা যায় জেনেসিস এর এক্সামে কেউ টপ করতেছে কিন্তু রেসিডেন্সির চান্স পায় নাই, এই উদাহরণটা আমার মনে হয় একটু রেয়ার। আহ ভাই আমার সাথে একমত হবেন, হোস্ট ভাই আপনি একমত হবেন ব্যাপারটা নিয়ে, যে জেনেসিস এর এক্সামে কেউ টপ করতেছে কন্টিনিউয়াস কিন্তু রেসিডেন্সিতে তার হয় নাই, জি এই ভাইয়া, জিনিসটা জি আমি দেখি অবশ্যই নাই। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আমি যদি আমার নিজের কথাও বলি, আমি টপ করি নাই কখনো, কিন্তু আমার মোটামুটি রেজাল্ট থাকতো ধরেন 1 থেকে 20-এর মধ্যেই থাকতো পজিশন। আমার ফার্স্ট চয়েস ছিল ঢাকা মেডিকেল কলেজ, ইভেন ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু আমার নামটা প্রথম দিকেই ছিল প্রাইভেট ক্যান্ডিডেটদের মধ্যে। আবার আমার এক ফ্রেন্ডের কথা বলবো, মিজান, ভাইয়া চিনবেন হয়তো। তো মিজান কিন্তু মক টেস্টে বা ধরেন আদার্স যেসব টেস্ট হয়েছে জেনেসিসে সেখানে কিন্তু সবসময় প্রথম দিকেই থাকতো। ইভেন মক টেস্টে যে ফাইনাল মক টেস্ট হয়, সার্জারি মক টেস্ট গত বছর, সেখানে সে টপ করে। সে কোলোরেক্টাল সার্জারিতে চান্স পায়, কোলোরেক্টাল সার্জারিতে কিন্তু সিট 2টা প্রাইভেটদের জন্য, সে ওখানে কিন্তু তার নাম কিন্তু প্রথমে ছিল। আমি এটা যেটা বলতে চাচ্ছি যে জেনেসিস এর কোয়েশ্চেন গুলো এতটা চমৎকার হয়, আবার তাদের রেজাল্টটা যেহেতু এখানে সব ডাক্তাররাই কোনো না কোনো সময় একটা সময় পরীক্ষা দেয়। তো বেসিক্যালি যেটা হয় যে আপনারা এখানে, আমরা যখন এখানে পরীক্ষা দেই, একজন রেসিডেন্ট অ্যাসপিরেন্ট যখন এখানে পরীক্ষা দেয়, তো মোটামুটি নিজের পজিশনটা সে কিন্তু যাচাই করতে পারে। আর তো আমি যেটা করতাম যে আমি তো অনলাইন ব্যাচেই ক্লাস করেছি। তো আমি যেটা করতাম যে পরীক্ষা যদি থাকতো, যেদিন পরীক্ষা থাকতো আমি সেদিন পরীক্ষা দিতাম না, আমি পরীক্ষা দিতাম একটু 10 দিন পরে। তাহলে যেটা হতো কি যে সব ব্যাচ মিলিয়ে মোটামুটি ম্যাক্সিমাম যারা সিরিয়াস ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে ফেলতেন। তো আমি যখন 10 দিন পরে পরীক্ষা দিতাম, আমার যখন রেজাল্ট দিতাম আমি মোটামুটি আমার পজিশনটা কিন্তু বুঝতে পারতাম। তো এইভাবে আসলে জিনিসগুলো জেনেসিস অ্যারেঞ্জ করে। তো জেনেসিসের এই সবগুলো ব্যাপারই আসলে খুব অসাধারণ, এবং এই সবগুলো ব্যাপার মিলিয়ে আসলে একজন রেসিডেন্সি যে ক্যান্ডিডেট আছেন তার জন্য উম, ব্যাপারটা তার রাস্তাটা আরো সহজ হয়ে যায়। আমার রাস্তাটা এই আমার রেসিডেন্সির রাস্তাটাও জেনেসিস এভাবে সহজ করে দিয়েছে। তো জেনেসিসের প্রতি আসলে আমি কৃতজ্ঞ, এবং জেনেসিসের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। জি, ডক্টর সাইদ আহমেদ ভাইকে ধন্যবাদ। ভাইয়া তার রেসিডেন্সি জার্নি সম্পর্কে আমাদেরকে জানিয়েছে এবং কি করে আমাদের দিসপুরে তাকে হেল্প করছে সেটা বলেছেন উনি। তো আসলে ভাইয়াকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ সামনে আমরা আমার ভাইয়াকে পাবো যে কোনো সময়। আহ, তো এখন আমাদের আসলে আহ, সাথে কথা বলে আমাদের ডক্টর তানভীর সাহিদ ভাইয়া। ভাইয়া হচ্ছে আমাদের একাডেমিক কোঅর্ডিনেটর আমাদের এই পুরো রেসিডেন্সি টিমের। তো ভাইয়াকে কথা বলার জন্য অনুরোধ করছি, ডাক্তার তানভীর সাহিদ ভাই। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হাসান ভাইয়াকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য, এবং ভাইয়াকেও ধন্যবাদ খুব সুন্দরভাবে ফিলিংস শেয়ারিং প্রদান করার জন্য। সো ভাইয়া যে কথাগুলো বললো, ভাইয়ার ফিলিংস টুকু শেয়ার করলো, সেটার মধ্যে আমি যে অংশটুকু পাচ্ছি। হাসান, আমাকে শোনা যাচ্ছে তো ঠিকভাবে না?
হাসান, তুমি মাইক ওপেন করে কথা বলো। হ্যাঁ, হ্যাঁ জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে ভাই? থ্যাংক ইউ। ঠিক আছে। তো প্রথমে আমি যে বিষয়গুলো বলবো, আমি আপনাদের জেনেসিসে আসতেও বলতেছি না, বা যারা ভর্তি হয়ে গেছেন তো ভর্তি হয়ে গেছেন, বা ভর্তি হন নাই তারাও দিন শেষে জেনেসিসেই সবাই কোচিং করবে, জেনেসিসে সবাই আসবে। এটা আমাদের কনফিডেন্স কোন জায়গা থেকে? এটা আমাদের কনফিডেন্স আমাদের সার্ভিস থেকে, আমাদের কোয়ালিটি থেকে, আমাদের ডক্টরদের প্রতি কমিটমেন্ট থেকে। আমাদের এটা বিশ্বাস যে আমাদের ডক্টররা আমাদের থেকে সার্ভিস নিবে। তবে আমরা যারাই আমাদের থেকে সার্ভিস নেবে তাদেরকে শতভাগ সার্ভিস দিতে পারতেছি কিনা এটা জরুরি। কয়জন আমার সার্ভিস নিতেছে সেটা আমার জরুরি না। সো আমি এমন কোনো কথা বলবো না যে আপনারা আসেন। আমি প্রথমে কথা বলবো পড়াশোনা বিষয়ে। আমি শুধু পড়াশোনা বিষয়ে কথা বলবো। আমার কথা হবে আপনাদের সাথে পড়াশোনা বিষয়ে। আপনি কিভাবে পড়তেছেন, কোথায় পড়তেছেন এটা বিষয় না। আপনার যখন হেল্প লাগবে আপনি জেনেসিস থেকে হেল্প নেবেন। সো প্রথম কথা যদি আমি বলি, আপনি যে কোনো একটা পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষা, সেটা রেসিডেন্সি, এফসিবিএস বলেন, বিসিএস বলেন, অথবা ছোটকালে যত পরীক্ষা দিয়ে আসছেন সবগুলো প্রথমে কি করতে হয়েছে? আপনাকে একটা টার্গেট নিতে হয়েছে। যেদিন এসএসসি পরীক্ষা দিবেন 10 থেকে টার্গেট নিয়েছেন যে আমি এসএসসি পরীক্ষা দিব সামনে। যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছেন আপনি 3-4 মাস আগে থেকে জানেন আপনি সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন সিরিয়াসলি। যারা বুয়েটে পরীক্ষা দিবে চিন্তা করছে, তারা অন্তত 3-4 মাস আগে থেকে জানে আমার সামনের টার্গেট কি, বুয়েট। একজন ফুটবল খেলোয়াড় যে ফুটবল খেলতেছে তার টার্গেট কি? সে গোল করবে। সো সে গোল পোস্টের দিকে আগাবে। সে যদি খেলার সময় চিন্তা করতো না কি করব এই বল নিয়ে, কি করার আছে এই বল নিয়ে, দেখি কতক্ষণ লাগতে হয় কি হয়, তাহলে কিন্তু সে জায়গা মতো পৌঁছতে পারবে না। সো প্রথমে টার্গেট ফিক্স করা। আপনি কি চাচ্ছেন ভাইয়া? আপনি কি চাচ্ছেন আগামী রেসিডেন্সিতে, নভেম্বরে যে রেসিডেন্সিতে হবে সেটাতে চান্স পেয়ে মার্চে কোর্সে ঢুকতে চাচ্ছেন কিনা সেটা আগে জরুরি। আপনার মনের মধ্যে এইটুকু আছে কিনা আমার সামনের টার্গেট রেসিডেন্সি, নাকি অন্য কিছু মনের মধ্যে আছে যে আমার সামনের টার্গেট ক্যাপ দেওয়া, তার সামনের টার্গেট হলো আমার আরেকটা পরীক্ষা দেওয়া, এর সামনের টার্গেট হলো আমার একটু ফ্যামিলি গুছানো, এর সামনের টার্গেট হলো আমার সংসার করা, এরপরে যে আমার রেসিডেন্সি করা। তাইলে বলবো আগে এগুলো করে আসেন। যেটা টার্গেট আপনার সেটা করে আসেন। সংসার কিছুদিন করতে চাইলে কিছুদিন সংসার করেন, ঠিক আছে? সো কিছুদিন বাচ্চা কাচ্চা পালতে চাইলে বাচ্চাটা আরো 6 মাস বড় করেন। সো তারপর টার্গেট নেন। সো প্রথমে টার্গেটটা নিতে হবে যে আমি নভেম্বরে রেসিডেন্সি দিব কিনা। আমার মনে হয় যারা ভর্তি হয়েছেন এবং ওরিয়েন্টেশন আসছেন, আমি বিশ্বাস করি আপনারা টার্গেট নিয়ে নিচ্ছেন আগামী রেসিডেন্সিতে পরীক্ষা দিবেন। সো 1 নাম্বার টার্গেট আমাদের কমপ্লিট। এবার ফুটবল খেলোয়াড়রা কি করছে? ফুটবল নিয়ে গোল পোস্টের দিকে গেছে। এখন আপনাকে ফুটবলটা নিতে হবে। ফুটবল কি আপনার পড়াশোনার এলিমেন্ট কি কি আছে, আপনার কি কি লাগবে এই পড়াশোনা করার জন্য। একসময় বলা হইতো যে সব সব বই লাগবে, তাই না? ছোটকাল থেকে শুনছেন না যে ফার্স্ট ইয়ারের সব বই লাগবে, সেকেন্ড ইয়ারের, থার্ড ইয়ারের যত প্রফেট যত বই আছে সব লাগবে। এটা আমিও শুনছি। আমি কবে শুনছি জানেন? যেদিন আমি অ্যানাটমি পাশ করার পরে আমি বইগুলা কেজি দরে বেচে দিছি, সেদিন জানছি যেগুলো নাকি লাগবে। কি দুঃখের কথা চিন্তা করেন। তারপরে পরবর্তীতে যখন এখানে আসলাম জেনেসিস আমার বাঁচায় দিছে কিভাবে, সবগুলা বই একত্রিত করে তার একটা শীট বানাইছে। তাইলে বলেন আপনার পক্ষে কি একটা টপিকের, মনে করেন অ্যানাটমির 5টা বই পড়া সম্ভব বা 4টা বই পড়া সম্ভব? কিন্তু যে পরীক্ষা দিচ্ছে সে যখন ওই 4টা বই থেকে একটা জিস্ট নিয়ে আপনার শীটটা বানাইছে, তার মানে ওই শীটটা কতটা এনরিচ। সেটার আবার আসছে 13টা এডিশন, তার মানে 13 বার মেন্টররা এটা চেক করছে 13 বছর ধরে। সো 13 বছর ধরে একটা চেক করার পর একটা শীট কি পরিমাণ পরিণত হইতে পারে। সো আপনার শীট লাগবেই। তাহলে ভাই বইটই লাগবে না? বই আপনার সাথে থাকবে বন্ধু হিসাবে, বইয়ে টেবিলের সৌন্দর্য হিসাবে থাকবে, কিন্তু যখন লাগবে তখন বই আসবে। কিন্তু মেইন আপনাদের পড়তে হবে শীট। তাহলে প্রথম কি সংগ্রহ করতে হবে? শীট সংগ্রহ করতে হবে। শেষ। নেক্সট আসেন, আর কি করতে হবে? আর একটা পরীক্ষার জন্য কি লাগে বলেন তো? মেডিকেল যখন ভর্তি পরীক্ষা দিচ্ছেন একদম কমন সেন্স থেকে চিন্তা করুন কি লাগছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাগছে। যখন আপনি প্রতিটা প্রফ দিচ্ছেন কি কালেক্ট করছেন মনে পড়ে? প্রতিটা ইয়ারের কোশ্চেন কালেক্ট করছেন, কোশ্চেন কালেক্ট করে পড়ে গেছেন। তার মানে আগের বছরের যে কোশ্চেন গুলো আসছে সেগুলো হুবহু না আসলেও সেগুলো থেকে একটা আইডিয়া পাবেন। তাহলে কি করতে হবে? তাহলে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন কালেক্ট করতে হবে অ্যাটলিস্ট 13 বছরের। সেটা কি আপনি কালেক্ট করবেন? 13 বছর ধারা যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে যাবেন নাকি? না, এটাও জেনেসিস সহজ করে দিছে। লাস্ট আওয়ার নামে একটা বই আছে যেটা ইতিমধ্যেই প্লাটিনাম নামে চলে আসছে। চিন্তা করছেন প্লাটিনাম মানে কতটা উন্নত হয়ে গেছে। সো ওইখানে কিন্তু রেসিডেন্সি এবং ডিপ্লোমা সব কোশ্চেন দেওয়া আছে, প্রিভিয়াসলি যত কোশ্চেন আসছে। এবং শুধু এটা না, এটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। যেমন
প্যাথোলজির মধ্যে 3-5টা টপিক, এই 5টা টপিক আপনার কোশ্চেন গুলা ভাগ করা আছে। শুধু তাই না, টপিকের মধ্যে সাব টপিকে ভাগ করা আছে। তার মানে আপনি যখন পড়বেন একটা ছোট্ট সাব টপিক আজকে পড়লেন যে নিউপ্লাসিয়া থেকে কোন কোন ব্যাকটেরিয়া ভাইরাস গুলা ক্যান্সার করে, এই সাব টপিক থেকে দেখি না কয়টা কোশ্চেন, দেখবেন এই সাব টপিক থেকে আসছে 12টা কোশ্চেন। আপনি সাথে সাথে ওই সাব টপিকের 12টা কোশ্চেন পড়ে নিলে আপনার এই টাইপেরই কোশ্চেন আসবে, বহু আসবে না কিন্তু এই টাইপেরই কোশ্চেন আসবে। তাইলে আপনার এই বইটা সংগ্রহ করতেই হবে। আরেকটা কথা বলে দিই, লাস্ট আওয়ারে অবশ্যই ডিপ্লোমা রেসিডেন্সি 2টা কোশ্চেনই পড়তে হবে, আপনি রেসিডেন্সি দেন কিংবা ডিপ্লোমা দেন, তার মানে আপনার লাস্ট আওয়ার লাগবে, সেটা আপনার সংগ্রহে থাকতে হবে। তারপর আরেকটা জিনিস আছে এসবিএ। এখন এসবিএ যদি আপনারা অন্য বই ফলো করেন, যে এসবিএ পার্ল এগুলো যদি থাকে ফলো করতে পারেন। আরেকটা রেসিডেন্সির বই আছে এসবিএ আওয়ার। এটা কি? এটা হলো প্রিভিয়াস কোশ্চেন বেশি নাই, জানেন তো লাস্ট 2 বছর ধরে এসবিএ চালু হয়েছে, তাহলে বেশি নাই। এটার সাথে আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন অ্যাড করে দিয়েছি, তাহলে আপনি প্র্যাকটিস করতে পারেন যে এসবিএ গুলো এইভাবে আসে, আইডিয়া পেতে পারেন। তাইলে এই বইটাও আপনার সংগ্রহে রাখতে হবে। তাহলে কি কি সংগ্রহে রাখতে হবে? এলিমেন্ট কি কি, আমাদের ফুটবল কি কি, আমাদের শীট, আমাদের লাস্ট আওয়ার, আমাদের এসবি আওয়ার হয়ে গেল। এবার আসেন, আমরা বল পাইছি খেলার জন্য, আমরা গোল পোস্ট পেয়ে গেছি। এখন কি করতে হবে? এখন করতে হবে ট্যাকেল। মানে অন্যান্য খেলোয়াড়রা তো আপনারা বাধা দিবে, সেই বাধা পার হয়ে যাইতে হবে। সেই পার হওয়ার জন্য কি করতে হবে? আপনার টেকনিক লাগবে। দেখবেন না নেইমার, রোনালদো, মেসি, এরা কি সুন্দর টেকনিক করে খেলে। এরা কি সোজা যায়? সোজা যায় না, এরা আঁকা বাঁকা হয়ে যায়। তো এই টেকনিক আপনাকে শেখাবে, এই টেকনিক আপনাকে শিখাবে রেসিডেন্সির ক্লাসগুলা থেকে। এই ক্লাসগুলাই কি হয়? এই ক্লাসগুলো আপনার যেটা হবে, ওই শীটটা মনে করেন আপনার ক্লাস মনে করেন 33-34টা, ওই শীটও আছে 33-34টা, আপনার প্রতিদিন এক একটা শীটের উপর ক্লাস থাকবে। আজকে মনে করেন জেনেটিক্স শীটের উপর ক্লাস, সেই জেনেটিক্স শীটে একজন মেন্টর আপনার লেকচার দিবে। কয় ঘন্টা লেকচার দিবে? 2.5-3 ঘন্টা লেকচার দিবে। এটার পরে আসতেছি, এই লেকচারটা আপনার করতে হবে এবং এই লেকচারটা আপনি করবেন লাইভে। যেই জন্য আপনাদের ব্যাচের নাম হলো লাইভ ব্যাচ, জুমে করবেন। এই যে আমার মতো আমারে দেখতে দেখতে, এখন চাইলে আমারে থামাইতে পারেন, আপনারা পারেন না। সো লেকচারটা করতে হবে 2.5 থেকে 3 ঘন্টা। তো ওই লেকচারে উনি অনেক কিছু বলে দিবে, যে এইগুলো পরীক্ষায় আসে, এটা আসে না, এটা আসে, এটা আসে না, সেটা তো অনেক কিছু আছে, কোনটা পড়বেন? তাইলে ভাইয়ার লেকচার ফলো করতে হবে, যে কোনটা ইনফিনিটি স্টার, কোনটা 4 স্টার, কোনটা 3 স্টার, কোনটা 2 স্টার। তার মানে এগুলার একটা ব্যাখ্যা আছে, ইনফিনিটি স্টার, 5 স্টার, এগুলো মানে কি? এগুলো পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যেগুলো দেখবেন 2 স্টার, 1 স্টার, এগুলো হলো পড়বেন কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না। আবার যেটা দাগায় নেই সেটা খুব বেশি পড়ার দরকার নাই। তাইলে আপনার হলো নির্দিষ্ট টাইমে ক্লাসটা করতে হবে, এই শীটটা থেকে ক্লাসটা করতে হবে। এবার ক্লাসটা হয়ে গেল। ক্লাসটা হওয়ার পর আপনি কি করবেন? আপনি 3-4 দিনের একটা সময় পাবেন। এখন হলো রেসিডেন্সি তো কম সময় বেশি, হয়তো সপ্তাহে 3টা ক্লাসও থাকবে আর কখনো 2টা ক্লাসও থাকবে। তো যে সময়টুকু আছে এটা ভাগ করবেন আপনি। যদি 3 দিন সময় থাকে আপনি ভাগ করবেন, আমি একদিনের মধ্যে ভাইয়া যে পড়াইছে এই একদিনের মধ্যে আমি শীটটা পড়ে ফেলবো একবার। একদিনের মধ্যে আমি শীটটা পড়ে ফেলবো একবার, ভাইয়া যা যা বলছে সেগুলো একবার মুখস্থ করে ফেলবো। ওই যে একটু আগে বললো না টিএম, টিএম মানে কি? টিএম মানে টোটাল মেমোরাইজেশন, আর আমি বলি ঠাটা মুখস্থ। সো ঠাটা মুখস্থ করে ফেলতে হবে এই যে পড়াগুলা দিছে ভাইয়া। সো এগুলো একদিনের বেশি লাগবে না যদি আপনি মনোযোগ দিয়ে 4 ঘন্টা বসেন। আর তারপর আপনি কি করবেন? তারপর আপনি লাস্ট আওয়ার খুলবেন, লাস্ট আওয়ার খুলে জেনেটিক্স এর কোশ্চেন গুলো সলভ করেন। ওইটা থেকে ওইটা মনে করেন আপনার আধা দিন লাগলো, কোশ্চেন গুলো সলভ করেন। ওইখানে দেখবেন কিছু নতুন নতুন জিনিস পাবেন, যেগুলো আপনারা হয়তো ক্লাসে কম পড়ানো হয়েছে, বা এই স্পেসিফিক শব্দটা বলা নাই। তাহলে এটা কি করবেন? সরি, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে তো হাসান? আচ্ছা, ওই স্পেসিফিক টপিকটা কি করবেন? ওই স্পেসিফিক টপিকটা তুলে ফেলবেন খাতার মধ্যে, কোষের মধ্যে, আপনার শীটের মধ্যে তুলে ফেলবেন। তাহলে লাস্ট আওয়ারে যেইটুকু পাবেন, যে এইটুকু আমাদের আসলে আহ মানে ভাইয়া, মানে ওই ভাইয়ার ক্লাসে বা ইয়াতে এই ছোট্ট লাইনটুকু ছিল না, ওই লাইনটুকু আপনি আপনার নির্দিষ্ট টপিকে তুলে ফেললেন। আবার এরপরে আধা দিনে এসবি আওয়ার সলভ করলেন, ওই এসবি আওয়ারেও কিছু নতুন পাইলে সেটা জেনেটিক্স শীটে তুলে ফেললেন। তুলে ফেলার পরে আরো আধা দিন যে থাকবে, এই আধা দিনে আরেকবার রিভিশন দিয়ে জেনেসিসের একটা পরীক্ষা হবে। এবার এই পরীক্ষাটা টাইমলি দিবেন। এই পরীক্ষাটা টাইমলি দেওয়ার পরে আপনি এই পরীক্ষার মধ্যে কয়েকটা কোশ্চেন পাবেন, যেই কোশ্চেন গুলো আসলে আপনাকে পড়ানো হয় নাই ক্লাসে, বা নতুন টপিক থেকে আসছে। এখন বলুন ভাইয়া পড়াইলেন আপনি, কোশ্চেন করলেন আপনি, তাহলে নতুন টপিক থেকে আসলো কেন? কোশ্চেন আসতেই পারে। আমরা প্রতিবারই প্রতিটা কোশ্চেনে কিছু পরীক্ষা করি। কি পরীক্ষা? 40টা কোশ্চেনের মধ্যে 35টা আপনার কমন টপিক থেকে দিই, 5টা নতুন টপিক থেকে দিই, কারণ পরীক্ষায় কোনো না কোনো টপিক নতুন আসবে। সো এটা যাতে আপনি পারেন, সো ওই 5টা টপিক বা ওই 5টা কোশ্চেন আপনি শীটের মধ্যে লিখে ফেলেন। এবার আপনার সলভ ক্লাস হবে। আমি যদি ক্লাস নেই, সলভ ক্লাস কিন্তু আমি নিব না, আরেকজন নিবে।
তো এই 40টা কোশ্চেন আপনাকে সলভ করাই দিবে, মানে পড়াই দিবে, বলবে কোনটা ট্রু কোনটা ফলস। এই সময় আপনি কিছু তথ্য পাবেন ভাইয়ার থেকে, ওই তথ্যগুলো শীটে লিখে রাখবেন। তাহলে দেখেন তো এখন শীটে আপনার কি কি হয়েছে। প্রথম দিনের ক্লাস আপনার শীটে, প্রথম দিনের ক্লাস আপনার শীটে, প্রথম দিনের 3 স্টার 4 স্টার 5 স্টার সবকিছু আপনার শীটে, আপনার লাস্ট আওয়ার আপনার শীটে, আপনার এসবি আওয়ার আপনার শীটে, আপনার এক্সাম আপনার শীটে, আপনার তারপরে হলো সলভ ক্লাস আপনার শীটে। তার মানে 5 6 7টা জিনিস আপনার শীটে। এবার আমরা বলতে পারি যে আপনার শীটটা কমপ্লিট শীট, এটা হলো শীট গোছানো বলে। তাহলে এই শীটটা আপনি যখন এর পরের বার পড়বেন তখন কিন্তু আপনার আসলে কি হবে না, তখন আপনার কষ্ট হবে না, তখন দেখা যাবে এই শীটটা থেকে পড়লে আপনার সব কভার করে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন হলো তাহলে শীট গোছানো বলে ফেললাম, এইভাবে শীটটা গোছাবেন। এবার শীট গোছানো শেষ হলে কয়েকটা বিষয় মানতে হবে। আপনারা জানেন সবকিছুতে স্যাক্রিফাইস প্রয়োজন হয়। সবাই পৃথিবীতে যে যা অ্যাচিভ করছে, কয়েকটা গল্প পড়বেন, বিভিন্ন গল্প পড়বেন, যে যা অ্যাচিভ করছে কেউই একদম শান্তিতে অ্যাচিভ করতে পারে নাই, সবারই মাঝখানে কাটা আসছে, বাধা আসছে, সবারই স্যাক্রিফাইস করতে হয়েছে। সো আপনারও স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস করতে হবে? এই টাইমটুকু স্যাক্রিফাইস করতে হবে। জেনেসিসের যেটুকু সময় ক্লাস, এক্সাম, সলভ ক্লাস, এই সময় আপনি কোনো কাজ রাখতে পারবেন না। আপনার বাসায় বলতে হবে, আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে, আপুদের বিশেষ করে বলতে হবে এই 3টা ঘন্টা 4টা ঘন্টা বা 5টা ঘন্টা বাচ্চাটা কারো কাছে রাখবেন, যে সে রাখবে, আপনি ক্লাসটা করবেন টাইমলি। অথবা আজকে একটা দাওয়াত আছে, আজকে ক্লাসটা করব না, আজকে একটা অমুক জায়গায় বেড়াইতে যাব, আজকে ক্লাসটা করবো না। নো, আজকে আমার ক্লাস আছে, আজকে বেড়াইতে যাও, আমি রাখবো না। সো এটা হলো স্যাক্রিফাইস। একটা দাওয়াত আছে, আজকে দাওয়াত কেন পড়ছে, অন্যদিন দাওয়াত রাখতে হবে, নাহলে এই দাওয়াতে আমি যাব না। অসামাজিক হয়ে যেতে হবে, মানুষ বলবে কি অসামাজিক, কি পড়াশোনা করে। সো দিন শেষে আপনি যদি চান্স না পান, ডিগ্রিতে চান্স না পান, ওই ওই লোকটাই বলবে আপনারা কি জানেন হবে কেমনে, সারাদিন তো দেখি দাওয়াত টাওয়াত খায়, ডাক্তার হয়েও এত দাওয়াত খাইতে পারে, এত ঘুরতে পারে, তাহলে তো ডিগ্রি হবেই না। ঠিকই আছে। সো আপনার স্যাক্রিফাইস, আপনার আরেকটা স্যাক্রিফাইস আপনার করতে হবে, মোবাইল স্যাক্রিফাইস। সেটা কি? আপনার পড়ার সময় আপনি মোবাইল সাথে রাখবেন না। মোবাইল সহ 12 ঘন্টা পড়া, মোবাইল ছাড়া 4 ঘন্টা পড়ার সময়। সো আপনি মোবাইল সহ 12 ঘন্টা পড়বেন বা মোবাইল ছাড়া 4 ঘন্টা পড়বেন, যে কোনো একটা অপশন আপনি বাইছে নেবেন। বলেন ভাই আমার অনেক কিছু জানা লাগে, আমি গুগল থেকে জানি, চ্যাট জিপিটি থেকে জানি। আপনি চ্যাট জিপিটি থেকে যদি জানতে মন চায় তাহলে চ্যাট জিপিটি থেকে জানেন, কিন্তু সেটা 4 ঘন্টার পরে আপনি লিখে রাখেন খাতার মধ্যে যে এটা আমার জানতে হবে, ভুলে যাই না নিয়ে। সো আমার কথাগুলো একটু এরকম লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। আরেকটা কথা হলো নিয়মিত এক্সাম দেওয়া, নিয়মিত ক্লাস করা। মনে রাখবেন আপনি যদি নিয়মিত লাইভে ক্লাস করতে না পারেন, সেই ক্লাস আপনি 3 দিনেও শেষ করতে পারবেন না। যেই এক্সাম আপনি দিবেন না, সেই এক্সাম আপনি রেসিডেন্সির দিনও না দেওয়াই থেকে যাবে, ওইটা কখনো আর দেওয়া হবে না। সো আপনার নিজের করতে হবে, নিজের কাজ করতে হবে, নিজের টাইমলি পড়াশোনা করতে হবে। এখন আসলে লাইভ ক্লাস কখন পাবেন? লাইভ ক্লাস 24 ঘন্টার মধ্যে আপলোড হবে, 24 ঘন্টার মধ্যে আপলোড হবে, মানে এখন ক্লাসটা শেষ হলে তার 24 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে। মানে আজকে যদি ক্লাস হয় বিকালে, পরের দিনের বিকালের মধ্যে আপলোড হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু সাথে সাথে আপলোড হবে না, এখানে কিছু এডিট করার বিষয় থাকে, আপলোড হওয়ার বিষয় থাকে, টাইমের বিষয় থাকে। সো এটা মাথায় রাখতে হবে লাইভ ব্যাচে ক্ষেত্রে। সো সেক্ষেত্রে লাইভ ক্লাস করাই ভালো। এবং সর্বশেষ কথা, যেটা সর্বপ্রথম বলা দরকার ছিল, সেটা হলো আপনি সেদিনই চান্স পাবেন যেদিন আপনার সৃষ্টিকর্তা চাইবে। আপনার সৃষ্টিকর্তা চাওয়ার একদিন আগেও আপনি চান্স পাইতে পারবেন না, একদিন পরেও চান্স পাবেন না। প্রতিটা বিষয় ফিক্স, প্রতিটা বিষয় ফিক্স। তো ওই ফিক্স বিষয়ে যদি আপনি আপনার দৃঢ় ঈমান থাকে, তাইলে আপনার অবশ্যই সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। সৃষ্টিকর্তা বলছে আগে উটটা বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা রাখো। উটটা বাঁধতে বলছে, কিন্তু বলে নাই উটটা ছাইড়া দিয়ে আল্লাহর উপর ভরসা রাখো যে আল্লাহ ধরে রাখবে। আগে আপনার পরিশ্রম করতে হবে, আগে আপনার 100% এফোর্ট দিতে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং আমি একটা কথা বলি, এই যে 4 বছর ধরে আমি কোচিং এ আছি, এখন পর্যন্ত এটা দেখি নাই কেউ চেষ্টা করছে, কেউ চেষ্টা চালায় গেছে, সে ডিগ্রি হয় নাই, এরকম কাউরে আজ পর্যন্ত দেখি না। আপনারা সবাই ব্রিলিয়ান্ট, সবার ডিগ্রি হবে। শুধু বারবার সৃষ্টিকর্তার কাছে চাইবেন, যার যার সৃষ্টিকর্তার কাছে, যে আল্লাহ আমাকে চান্স পাওয়াটা আমার জন্য সহজ করে দাও, পড়াশোনাটা আমার জন্য সহজ করে দাও। আপনি যদি নিয়মিত থাকেন, আপনি যদি নিয়ম মতো মানতে পারেন, এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি ফলো করতে পারেন, সামনের রেসিডেন্সিতে আপনি চান্স পাবেন, এই কথাটা আমি এখন লিখিত দিতে পারি, আমার স্বাক্ষর সিল সহ। তবে আপনার নিয়মগুলা মানতে হবে, আপনার আইডিওলজি ঠিক রাখতে হবে, আমার টার্গেট ঠিক রাখতে হবে। তাইলে আমি বলটা নিয়ে রোনালদোর মতো কিংবা মেসির মতো কিংবা নেইমারের মতো সবাইকে ট্যাকেল দিয়ে আমি ঠিকই গোল করতে পারবো, সেখানে গোলকিপার আমার আটকানোর কোনো
সুযোগ থাকবে না। সেখানে আপনাকে কে হেল্প করবে? বাকি 10 জন সহকর্মী হিসাবে আপনাকে হেল্প করার জন্য আছে জেনেসিস। জেনেসিসের মেন্টররা আপনার পাশে আছে। শুধু আপনার যা লাগবে সেটা আপনি আমাদের জানাবেন, সেখান থেকে আমরা ব্যবস্থা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ রেসিডেন্সি যে ফেলিসিটেশন প্রোগ্রাম হবে নভেম্বরের লাস্টে অথবা ডিসেম্বরের শুরুতে, সেই প্রোগ্রামে কাচ্চি খাওয়ার দাওয়াত রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছি, মানে আমার কথা এখানে শেষ করতেছি। হাসান, তোমার কাছে চলে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ভাই আপনাকে ধন্যবাদ। চমৎকার করে পুরো রেসিডেন্সি সম্পর্কে আপনাদের প্রিপারেশন সম্পর্কে পুরো ডিটেলস কথা বলার জন্য। আপনাদের আসলে ক্লাস আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হয়ে যাবে। এরপরে 4:10 থেকে আপনাদের আচ্ছা, দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। হ্যাঁ জি ভাইয়া, আপনাদের কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন ভাইয়ের লেকচারের উপরে, বা আপনাদের পুরো ব্যাচ সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে জানতে পারেন। কোনো কোশ্চেন আছে কিনা কারো? তাহলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন। যে ভাইয়া কেউ অনেক কোশ্চেন করতে চান না, কারণ আপনি এত সুন্দর উপস্থাপন করছেন, এরপরে মনে হয় না আর কোশ্চেন থাকে। এই তো ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের নেক্সট সেশন, আমাদের আপনাদের লেকচার শুরু হবে। আর এর ফাঁকে ফাঁকে আমি কিছু কথা বলে আমাদের আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করব। আসলে আজকে আপনারা যে স্টেজে আছেন, আসলে এই স্টেজে আমিও ছিলাম। গত বছর জুলাই এফসিপিএস পরীক্ষা দিই। এরপরে আসলে আমি কি করবো সেটা ভাবতেছিলাম। লাস্ট মাত্র 3 থেকে 4 মাস ছিল। এই শর্ট সময়ে আসলে আমি কখনো প্রিপারেশন নেই কখনো আমি রিসেন্টলি কখনো প্রিপারেশন আমার নেওয়া হয় নাই। তো আসলে অনেক ভাইয়ারা অনেক কথা বলতেছিল। আবার হচ্ছে আমার প্ল্যান ছিল একটু মানে কম্পিটিটিভ সাবজেক্টে যাওয়ার। সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে আসলে ভর্তি হয়ে যাই ব্যাচে। এরপরে সবকিছু মিলে প্রথমবারই আমার হয়ে যায় গ্যাস্ট্রোএন্টারোলজিতে চান্স পেয়ে যাই ন্যাশনাল গ্যাস্ট্রোলজি ইনস্টিটিউটে। তো আসলে আমি কিছু কথা বলবো। এরপরে আসলে আমায় খুব বেশি কথা বলবো না, ভাই আসলে এত বেশি কথা বলে ফেলছে, এরপর আসলে কথা বলার আর কিছু নাই। তো আমি প্রথমেই আসলে 4 থেকে 5টা কথা বলে আজকে প্রোগ্রাম এখানে শেষ করব। প্রথম আসলে আমাদের মাথায় অনেক নেগেটিভিটি কাজ করে, যেটা আসলে নর্মালি আমরা, যেটা আমাদের জার্নিকে আমাদেরকে অনেক বেশি অবস্ট্রাগল তৈরি করে। আমরা ভাবি যে আমাদের এই যে এত হয়ে গেছে, বা হচ্ছে আমি এতবার পরীক্ষা দিলাম আমার কেন হচ্ছে না, এবার আমাদের বাহিরের বিভিন্ন ফ্রেন্ডরা ডিগ্রি হয়ে যাচ্ছে আমার কেন হচ্ছে না, এইসব নেগেটিভ বিষয়গুলো আমাদের মাথায় প্রচুর কাজ করে। এবং এই কারণে হচ্ছে আমাদের অবস্ট্রাগলের একটা বড় ওয়ে হচ্ছে এটা। তা আমি বলবো আসলে আজকের এই অনুশীলন প্রোগ্রাম থেকে আপনি আপনার মাথা থেকে সকল ধরনের নেগেটিভিটিকে আপনি সরাই ফেলেন। হ্যাঁ, আপনি পুরোপুরি পজিটিভ ধারণা নিয়ে, যেমন সামনের যে রেসিডেন্সি পরীক্ষা আমার এখানে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ, এই ধারণা নিয়ে আপনি আপনার জার্নি শুরু করেন। হুম, এরপর হচ্ছে আসলে আমাদের পড়াশোনা করতে হবে আসলে মনোটোনাসলি। আপনি যে কোনো পড়াশোনা করেন, যে কোনো লেকচার করেন, আপনাকে আসলে একটু একটা সময় বের করে, আপনার আসলে আমাদের ডক্টরদের দেখা যায় আমাদের ফ্যামিলি থাকে, আমাদের জব থাকে, এরপরও আমাদেরকে পড়াশোনা করতে হয়। আসলে এরপরে পড়াশোনা করা একটু টাফ। তারপর হচ্ছে আপনাকে একটা ফিক্স সময় বের করতে হবে, যে সময়টা আপনি শুধু পড়াশোনাই করবেন। এই সময়টা হতে পারে 2 ঘন্টা, হতে পারে 3 ঘন্টা, যে কোনো সময় হতে পারে। এই সময়টা বের করে আপনি শুধু ওই সময়টা শুধু পড়বেন, এছাড়া অন্য কোনো আপনার কাজ নেই, আপনার ফোন টোন সব অফ করে দিবেন। আর বিশেষ করে যারা আমাদের ফিমেল যারা আপুরা আছেন, আমাদের সমানে, আমি যখন কোচিং এ ছিলাম তখন এক আপু বলতেছিল যে ভাইয়া, তুমি তো এখন বাসায় যায় পড়াশোনা করবা, কিন্তু আমার বাসায় যায় আমার শ্বশুর শাশুড়ি সেবা শুশ্রূষা করে, বাচ্চারাকে ঘুমায়া তারপর আমার পড়তে হবে। আসলে প্রতিটা আপুরই আসলে এই সেম হিস্টোরি। আমরা এখনো যে আপুদেরকে ফোনে, তারাও আসলে সেম কথাই বলে যে ভাইয়া আমাদের অনেক অবস্ট্রাগলের পরে হচ্ছে আমাদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে। তো আসলে এগুলো থাকবেই। এরপরও আসলে আপনাকে একটা ফিক্সড টাইম বের করে, এটা হয় রাতে হইতে পারে, হ্যাঁ, বা হচ্ছে দিনে হইতে পারে, বের করে সময়টা আপনি পড়তে হবে। এই আর আমার কাছে যেটা মনে হয় যে আসলে শর্ট সময়ে আসলে এই জার্নিটা শেষ করার জন্য আসলে আমার মনে হয় 3টা বিষয় খুবই দরকার। একটা হচ্ছে আপনার রেগুলারিটি, পড়াশোনার রেগুলারিটি মেনটেন করতে হবে। মানে ব্রেক দেওয়া যাবে না, কারণ সামনে আছে আর 4 মাস। জানি না আপনারা কে কে আগে প্রিপারেশন নিছেন বা নেন নাই। এই 4টা মাস আমাদের যেই আছে রুটিন, এই রুটিন অনুযায়ী পরীক্ষা দেন, পড়েন, লেকচার শেষ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য কোনো বাধা নাই। এই জন্য আমার থেকে মনে হয় বেশি বেশি আপনার রেগুলারিটি মেনে করা উচিত। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি রেগুলার। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে
বেশি বেশি এক্সাম দেওয়া লাগবে। এটা আমরা কেন বলি? কারণ এফসিপিএস পরীক্ষা যারা দিচ্ছেন তারা দেখছেন যে আসলে 4টা ঘন্টা থাকে, আপনাকে অনেক ভাবার সময় থাকে। কিন্তু রেসিডেন্সি আসলে মাত্র 2 ঘন্টায় আপনাকে অ্যাবাউট 1000 স্টিম, 200টা কোশ্চেন, 1000টা স্টিম আপনাকে দাগাইতে হবে, গোল্লা ভাট করতে হবে। এই জন্য আপনাকে, আপনি যদি সো মাচ প্র্যাকটিসিং না হন, বা হচ্ছে আপনি যদি রেগুলার প্র্যাকটিস পরীক্ষা না দেন, তাহলে কিন্তু আপনার স্কিলটা ডেভেলপ হবে না। আপনি খুব ভালো পড়লেন কিন্তু আপনার এক্সামে প্র্যাকটিস নাই, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আর লাস্ট দরকার হচ্ছে রিভিশন। আপনার সময় যা আছে এর মধ্যে আপনি পড়বেন, সাথে আবার রিভিশনও দিবেন। এই জন্য হচ্ছে আমাদের কদিন পর পর আমাদেরকে নেওয়া হয়, আপনার পেপার ফাইনাল নেওয়া হয়, বিভিন্ন মক টেস্ট গুলো নেওয়া হয়। এগুলো একটু বিশেষ করে দিবেন, তাহলে হচ্ছে আপনার স্কিলটা আরো বেশি বিল্ড আপ হবে। তো আমার আসলে মেইনলি আমার কথা ছিল হচ্ছে 3টা। একটা হচ্ছে আপু ভাইয়ারা আপনারা অবশ্যই রেগুলারিটি মেনটেন করবেন, দ্বিতীয় হচ্ছে বেশি বেশি এক্সাম দিবেন, আরটা হচ্ছে বেশি বেশি করে রিভিশন দিবেন। আর পড়াশোনার ক্ষেত্রে আসলে ভাইয়া অনেক কথা বলে ফেলছে, আমি জাস্ট শুধু খালি কয়েকটা কথা বলবো। একটা কথা হচ্ছে আপনি আপনার পড়াকে গোছায় নেওয়া লাগবে। পড়াশোনা আসলে সবাই করে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সে বেশি আগায় থাকবে যে পড়াশোনাটাকে অনেক বেশি গোছায় ফেলতে পারবে। আমার হাতে মাত্র 4টা মাস ছিল, এর মধ্যে তো আমরা জুলাই আগস্ট গত বছর মানে অনেক ঝামেলা ছিল, সেপ্টেম্বর অক্টোবর পড়াশোনার সুযোগ পাইছি। এই শর্ট সময় আসলে আমি সিলেবাস কমপ্লিট করার পিছনে আহ, কিছু স্ট্র্যাটেজি দায়ী আছে। কারণ আসলে এখানে একটা প্লাস পয়েন্ট, যারা যারা হচ্ছে এফসিপি জুলাই দিচ্ছেন, তারা বিশেষ করে যারা মেডিসিনে, তারা কিন্তু আপনার ফ্যাকাল্টি তাদের কমপ্লিট। আর ফ্যাকাল্টি যাদের কমপ্লিট আছে তাদের জন্য অনেক বোনাস। কারণ গত বছর থেকে আপনার মেডিসিনে বিশেষ করে আপনার ফ্যাকাল্টি থেকে হিউজ কোশ্চেন আসে। এই জন্য যারা শুধু খালি বেসিক পড়ছে, তাদের জন্য এটা অনেক গ্যাপ হয়ে গেছে। এই জন্য আমি মনে করি যারা জুলাই পরীক্ষা দিয়েছেন, বা যারা রেজাল্ট এখনো দেয় নাই মনে হয়, তারা, যাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা সুযোগ এই রেসিডেন্সি পরীক্ষা ভালো করার। এই এই জন্য আমার যেটা বলা থাকবে, আপনি আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার শীট গুলোকে গোছায় ফেলবেন। একটা লেকচার করবেন, সাথে 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 আপনার শীটটাকে পুরো কমপ্লিটলি গোছায় ফেলবেন। এবং দ্বিতীয় হচ্ছে আপনার লাস্ট ওয়ার্ডটা কমপ্লিট করে ফেলবেন। এবং লাস্ট ওয়ার্ড থেকে আপনার কোশ্চেন গুলোকে আপনি বাছাই করে করে আপনার নিউ কোনো টপিকস থাকলে আপনি সেটা আপনার লেকচার শিটে নোট করে ফেলবেন। এই লাস্ট ওয়ার এবং হচ্ছে শীট, এই দুইটার উপর যদি আপনার একটা ভালো দখল থাকে, ইনশাআল্লাহ আপনার রেসিডেন্সি কেউ ঠেকানোর মতো কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় আমার কথা সেটা হচ্ছে মানে পড়াশোনাটা হওয়া উচিত আসলে কনসেপচুয়াল বেস। আপনি দেখবেন আপনি ফিজিওলজির টপিকস পড়লেন, ওই সেম টপিকসটা আপনার দেখবেন অ্যানাটমিতে কাজে লাগবে। আবার অ্যানাটমি কিছু পড়লেন সেটা আপনার অন্য জায়গায় কাজে লাগবে। এই জন্য পড়াশোনাগুলো চেষ্টা করবেন একটু ভিজুয়ালাইজ করে পড়াশোনা করা, একটু কনসেপ্ট মেকে, একটু বেসিক। আসলে আমরা তো জানি না বেসিকটা আসলে কি, মানে আগ থেকে আমরা শুনতেছি। এই জন্য আমার মনে হয় আসলে আমরা পড়াশোনাটা একটু কোরিলেটিভ পড়বো, হ্যাঁ, রিলেশন করবো, যেন আমি যেন খুব সহজেই আপনার পড়াটা আহ, আপনার দখলে নিয়ে আসতে পারি। এই হ্যাঁ, এখানে একটা ভাইয়া কোশ্চেন করছে যে হচ্ছে, এটা আমি কোশ্চেনের আনসার গুলো আমি পরে দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে এই বিষয়গুলো আরো লাস্টে দিয়ে বলবো। আহ মোটামুটি আমার লাস্ট কথা ছিল এটাই, যে হচ্ছে আপনার পড়াশোনাগুলো শীট এবং লাস্ট ওয়ার বেস্ট করবেন, এবং এগুলোকে আপনি গোছায় ফেলবেন। দ্বিতীয় হচ্ছে আপনার কনসেপ্ট মেকিং পড়াশোনা করতে হবে, শুধু খালি চোখ বুলায় যাবেন না, আপনি বিষয়টা একটু কোরিলেটিভ করে পড়াশোনা করবেন। শেষ হচ্ছে বেশ করে যেগুলো আমরা খুব ভুলে যাই, যে টপিকগুলো, যে কাজটা আমি করতাম, যেমন হচ্ছে আপনার মাইক্রোবায়োলজির বিভিন্ন ছন্দ দিয়ে ভরা, এবং মাইক্রোবায়োলজি আপনার ছন্দ ছাড়া আসলে শেষও করা যায় না। এরপর হচ্ছে আপনার নিউপ্লাসে পড়তে গেলে প্রি প্রি নিউপ্লাস্টিক প্রানিওপ্লাস্টিক সিনড্রোম, বিভিন্ন প্রি ক্যান্সারাস কন্ডিশন, এগুলো দেখা যায় আপনার ছন্দ ছাড়া মুখস্থ করা যায় না। এই ছন্দগুলোর ক্ষেত্রে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমার একটা ছিল, মানে নেমোনিক্স একটা নোট বই ছিল, যেখানে শুধু খালি পুরো যা রেসিডেন্সি সব প্রিপারেশনে আপনার নেমোনিক্স গুলো একটা খাতার নোট ছিল। এই নোটগুলো হচ্ছে আমি সকাল বিকাল যখন আমি কোনো ফ্রি থাকতাম, বা যখন বিছানায় যেতাম, তখন আমি লেকচারগুলো আমি পড়তাম। এও দেখা যায় আপনার এগুলো বেশি বেশি চোখে যখন ভাসবে, তখন হচ্ছে আপনার জন্য এটা খুব বেশি ইজি হবে এই পরীক্ষাগুলো দেওয়া, এবং হচ্ছে আপনার চোখে এগুলো ভাসবে। কারণ এত পরিমাণ নেমোনিক্স পড়তে হয়, যেগুলো আসলে পরে মনেই আহ, মনে থাকে না কিছুই। হ্যাঁ, এই তো আজকে আসলে আমার কথা ছিল এই কথা এগুলোই ছিল। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদের রেসিডেন্সির সবসময় কোশ্চেন, আমাদের যে একটা সবসময় আপনাদের জন্য ফ্রি থাকবে, আপনার যে কোনো সমস্যা করে ফেলবেন। আর এখানে কিছু কোশ্চেন আসছে, আমি উত্তর দিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করে দেই। হ্যাঁ ভাইয়া, কোন টপিকসে কয়টা কোশ্চেন থাকবে একটু বলেন মেডিসিনে। আচ্ছা, আসলে কোন টপিক থেকে, এটা আসলে ফিক্সড কিছু নাই। দেখা যায় যে আপনার ফ্যাকাল্টি থেকে অ্যাবাউট 200 মধ্যে দেখা যায় 50 কোশ্চেন থাকে শুধু খালি ফ্যাকাল্টিতে। আর এই জন্য আর বাকিগুলো দেখা যায়
অ্যানাটমি থেকে আপনার থাকে অ্যাবাউট 15 থেকে 20 থাকে, ফিজিওলজি থাকে আপনার 13 মতো থাকে, এরপর হচ্ছে আপনার মাইক্রোপ্যাথো, এগুলো মিলে আপনার 20 করে থাকে, হ্যাঁ। আর এগুলো আসলে প্রতি বছর চেঞ্জ হয়, কোনো ফিক্সড কোনো ডায়াগ্রাম নাই। তাও হচ্ছে আমাদের লাস্ট আওয়ার খুললেই আপনি দেখতে পারবেন যে কোথায় কোথা থেকে কত মার্ক আসে। হ্যাঁ, আপু প্রশ্ন করতে হচ্ছে লাস্টের দিকে মডেল টেস্ট গুলো আসলে অফলাইন না অনলাইন হবে? আমাদের মডেল টেস্ট গুলো অনলাইনে হবে, এবং হচ্ছে আপনারা যদি চান তাহলে অফলাইনেও দেওয়ার সুযোগ থাকবে। এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আসলে আজকে আপনাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত। ইনশাআল্লাহ সামনের আমাদের ফেলিসিটি প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। শেষ কথা এটাই থাকবে, আসলে আমরা নেগেটিভ কথা শুনবো না, যে আমার ওই সাবজেক্টে কম্পিটিশন বেশি, আমি ওই সাবজেক্টে পড়বো না, এইসব নেগেটিভ কথা সবকিছু থেকে আমরা দূরে সরে আমরা ইনশাআল্লাহ আমাদের পছন্দের সাবজেক্টে ইনশাআল্লাহ আমাদের হবে। এবং আপনার সাথে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আমাদের রেসিডেন্সি ফেলোশিপ প্রোগ্রামে। সেই কথা রেখেই আজকের অনুষ্ঠান প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং দোয়া করে আমাদের জন্য। আসসালামু আলাইকুম।